আমাদের রেনেসাঁ শুরু হয়েছিল নজরুলের মাধ্যমে। এই লোকটার জন্মের ভেতর দিয়ে সত্যিকার অর্থে বাঙালি মুসলমানের রেনেসাঁ শুরু হয়। আপনি জানেন 1920 সাল থেকে 30 সালের মধ্যে বাংলাদেশের সাহিত্যের মানচিত্র পাল্টাই দিয়েছে নজরুল। লাথিমার ভাঙরে তালা। ভদ্রলোকের এইসব কি বলছে? হ্যাঁ, এগুলো তো অশালীন কথাবার্তা। তো ব্রিটিশকে যা বলবে, আব্বা আপনি আমার স্বাধীনতা দেন আব্বা। ফররুখ ছিলেন আসলে বেসিক্যালি ট্র্যাজেডির নায়ক। 43 সালে বেরোলো সাত সাগরের মাঝি কবিতা। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। অসাধারণ পুলকিতে বাংলা সাহিত্য সেদিন কি করেছিল আমি মনে করি গা শিহরিত হয়। মৌলানা ভাসানীর ইসলাম যেমন ছিল রবুবিয়াত, হক্কুলেবাদ, যেটাকে বলা হয় পালনবাদ। এই পালনবাদের সাথে ফররুখের আসলে ফররুখের তাই। জমিদারিগুলো পূর্ব বাংলায়, কিন্তু শান্তিনিকেতন তৈরি হয় পশ্চিম বাংলায়। এই সমস্যা তো আমরা ভুগেছি। বাঙালি হিন্দু রেনেসাঁ শুরু হয়েছিল কবে থেকে? ডিরোজিওর হাত দিয়া 1819 সাল। তো এই রেনেসাঁ মূলত ছিল কার রেনেসাঁ জানেনি সবাই? বাঙালি বর্ণ হিন্দু রেনেসাঁ, নর্থ বেঙ্গল রেনেসাঁ, এটা তো সবাই জানি আমরা। এই রেনেসাঁরও 80 বছর পরে 1899 সালে চুরুলিয়ার একটা গ্রামে একজন মানুষের জন্ম হয়েছিল। সে লোকটার নাম ছিল কাজী নজরুল ইসলাম, ডাক নাম ছিল দুখু মিয়া। আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এক শ্রেণীর পোত পাকা বুদ্ধিজীবী আছে, দুখু মিয়া। তো বাপের নাম ছিল ফকির মিয়া, মায়ের নাম ছিল জাহেদা খাতুন। নাম তো লজ্জা করে, অ্যারিস্টোক্রেট তো ছিল না, অভিজাত তো ছিল না। এই যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা কিন্তু ক্যালকেশিয়ান ভঙ্গি। তো এই লোকটার জন্মের ভেতর দিয়ে সত্যিকার অর্থে বাঙালি মুসলমানের রেনেসাঁ শুরু হয়। এর আগে মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া বা কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি, তারা ছিলেন একটা আইল্যান্ডের মতো। তারা কোনো জনপ্রবাহ তৈরি করতে পারেন নাই, জাগরণ ঘটাতে পারেন নাই। আমরা যেমন 15 বছর আওয়ামী দুঃশাসনকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য চেষ্টা করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আবাবিলগুলো রাস্তায় নেমে এসেছে, এই যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা রাস্তায় নেমে এসে বাস্ট করাইছে, তখন সে হাসিনা পালাইছে। তার আগে তো আর পালাই নেই। তো তার আগের আমাদের আন্দোলন তাই বলে বৃথা যায়নি, আমাদের তো আত্মত্যাগ আছে। তো সেই আত্মত্যাগ সাথে স্বীকার করে বলবো যে তাদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা। কিন্তু আমাদের রেনেসাঁ শুরু হয়েছিল নজরুলের মাধ্যমে। নজরুল আসার পরে ঝাঁক বেঁধে বাঙালি তরুণরা, বিশেষ করে মুসলমান তরুণরা ঝাঁকে ঝাঁকে শিল্প সাহিত্য নামে নেমে পড়েছিল একসঙ্গে। এত ঘটনা আপনি জানেন 1920 সাল থেকে 30 সালের মধ্যে বাংলাদেশের সাহিত্যের মানচিত্র পাল্টাই দিয়েছে নজরুল। লাথিমার ভাঙরে তালা। ভদ্রলোকের এইসব কি বলছে? হ্যাঁ, এগুলো তো অশালীন কথাবার্তা। তো ব্রিটিশকে যা বলবে, আব্বা আপনি আমার স্বাধীনতা দেন আব্বা। এইভাবে কথা বলবে নাকি লাথিমার ভাঙরে তালা এদের সার্বি কিনা বলবে, কিলের ছোটে হার করিব জল? কোনটা দরকার ছিল ব্রিটিশের সাথে? সময়ের ভাষায় নজরুল ধরতে পেরেছে সবচেয়ে বেশি। তো যাই হোক, তো সেই রেনেসাঁ, এই রেনেসাঁরই আমি মনে করি যে শ্রেষ্ঠ ফসল হলেন ফররুখ আহমদ। নজরুলেরও যে রেনেসাঁ, সেই রেনেসাঁ শ্রেষ্ঠ ফসল হলেন কাব্যে। গদ্য সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলতে পারবো, আরো অনেকের কথা বলতে পারবো, কিন্তু নজরুলের সাহিত্যে কাব্যে ফররুখ আহমদ। আমি মনে করি, আমার সাথে অনেকে একমত হবেন না, আমি অবশ্য একমত হলেন, না হলে যার যার ব্যাপার তার। আমি মনে করি আধুনিক বাংলা সাহিত্য, নট টোটাল বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্যে 6 জন আমার বিবেচনা শ্রেষ্ঠ কবি। একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত, একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হলেন কাজী নজরুল ইসলাম, আরেকজন জসিমউদ্দিন, আরেকজন হলেন জীবনানন্দ দাশ, এবং আরেক শেষ জন হলেন ফররুখ আহমদ। এই 3 কবি আমার বিবেচনায় 6 জন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, আধুনিক বাংলা সাহিত্যের। কারণ পিছনে গেলে আবার আলাওল ভারতচন্দ্র চলে আসবে, অত দূর যেতে চাচ্ছি না। কিন্তু ফররুখ ছিলেন আসলে বেসিক্যালি ট্র্যাজেডির নায়ক। এই ট্র্যাজেডি মাইকেল, নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায়, ফররুখ সবাইকে সহ্য করতে হয়েছে। ট্র্যাজেডি যা চেয়েছিলেন সেটা হয় নাই, যেটা হতে চেয়েছিল সেটা করতে পারেন নাই। ট্র্যাজেডির যন্ত্রণায় ভুগেছেন মাইকেল যেরকম, এর কোনোটা শেক্সপিরিয়ান ট্র্যাজেডি, কোনোটা গ্রিক ট্র্যাজেডি। মানে নানান কারণে এই মানুষগুলো এত প্রতিভা, প্রত্যেকটা মানুষের জীবন শেষ দিকে এসে বিপর্যস্ত হয়েছে। তো এই বিপর্যস্তের প্রধান কারণ কি ছিল? যেমন ফররুখের যেটা হয়েছিল, মায়াকোভস্কির যেটা হয়েছিল রাশিয়াতে। মায়াকোভস্কি মোহাম্মদ লেনিনের পাশে দাঁড়িয়ে সোভিয়েত বিপ্লবের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, ম্যাক্সিম গোর্কি, মায়াকোভস্কিরা এবার লুনাচারস্কি এরা। কিন্তু আফটার জারের পতন, যখন কমিউনিস্ট পার্টি শাসন আসলো, মায়াকোভস্কি দেখলেন যে আসলে কি হলো। মায়াকোভস্কি স্বপ্নভঙ্গের যন্ত্রণায় জ্বলেছেন। কারণ
একটা ব্যক্তির শাসন অবসান করে পার্টির শাসন কায়েম হয়েছে। কমিউনিস্ট পার্টির বাইরে কিছুই করার নাই। অর্থাৎ আপনি একটা রাজতন্ত্রকে উচ্ছেদ করে একটা ফ্যাসিবাদ কায়েম করেছেন এবং এর বিরুদ্ধে কথা বললেই কল্যাণ নাই। তো এই যে স্বপ্নভঙ্গের মায়াকোবস্কি, বাংলাদেশের ইতিহাসে আমাদের কবি ফররুখ আহমেদ ছিলেন স্বপ্নভঙ্গের কবি। কারণ তার পাকিস্তান, যে পাকিস্তানের জন্য হুদা বলেছেন যে পাকিস্তানের জন্য তিনি সাহিত্যের ভাষা পাল্টিয়েছেন, অসাধারণ সব ব্যঞ্জনময় কবিতা লিখেছেন, শিল্পসম্মত। এত শিল্পসম্মত কবিতা বাংলা সাহিত্যে কয়জন কবি লিখতে? রবীন্দ্রনাথের অর্ধেক কবিতা ফেলে দেওয়া যায় এখনই, এগুলো চলে না। কিন্তু ফররুখেরও এরকম আছে, কিন্তু ফররুখ শিল্পসম্মতভাবে স্বপ্ন নিয়ে, কারণ ফররুখের কাছে পাকিস্তান ছিল একটা ইউটোপিয়া। ইউটোপিয়া মিনস ড্রিমল্যান্ড, যেখানে এই যে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং বর্ণ হিন্দুদের নির্যাতন, জুলুম, জমিদার, মহাজন এবং এই সাম্প্রদায়িক বুদ্ধিজীবী, এদের হাত থেকে বাঁচার জন্য ছটফট করতেছিল মানুষ, বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছিল না। সেই সময় পাকিস্তানবাদ সামনে আসে। কাজে বাংলাদেশের মানুষ বেদিশার মতো পাকিস্তান আন্দোলন অংশগ্রহণ করেছিল, ঠিক না শব্দটা। বেদিশা কিন্তু জেনে শুনে আন্দোলন হচ্ছে। শেখ মুজিব তো জেনে শুনে আন্দোলন, তিনি ছাত্র নেতা ছিলেন। মৌলানা ভাসানীকে খারিজ করবেন? মৌলানা ভাসানী পাকিস্তান আন্দোলনের একটা আসাম এলাকার নেতৃত্ব দিয়েছেন, আসাম মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি। আপনি শেরে বাংলাকে বাতিল করবেন? সরোয়ারদিকে বাতিল করবেন? আচ্ছা, নাজিমউদ্দিন নয় জিন্নার গর্দব ছিল, এটারে বাদ দেন। কিন্তু বাকিগুলো তারা তো সবাই পাকিস্তান আন্দোলনের বিরাট নায়ক, এক একজন। প্রত্যেকেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় দগ্ধীভূত হয়েছেন। এই দগ্ধীভূত হওয়ার জন্যই দেখেন যে সেই দগ্ধীভূতকরণটা শুরু হয় কবে থেকে? ভাষা আন্দোলন থেকে। ভাষা আন্দোলনের ভিত্তিতে আসলে পাকিস্তানের সাথে মতান্তরটা মনান্তর হয়ে গেল। মনান্তর হওয়ার পরে আর সংসার টেকে না, পাকিস্তানের সাথে আমাদের সংসার করা শেষ হয়ে গেল। তো যাই হোক, নজরুলের ব্যাপারে এখানে বারবার আসছে কেন? নজরুলের যে তরিকা বা নজরুলের যে আপনার নবজাগরণ, যে রেনেসা, ফররুখ তো সেই। কিন্তু আব্দুল কাদের সাহেব দারুণ একটা কথা বলেছেন। আব্দুল কাদের বলেছেন যে নজরুল জাতীয় গণতান্ত্রিক। নজরুলের ক্যারেক্টার হলো জাতীয় গণতান্ত্রিক। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। দেখছেন মিক্সগুলো কি আছে এখানে? অর্থাৎ তিনি সর্বময়, সর্বব্যাপ্ত। ফররুখ আহমেদ হলেন এখানে, নজরুল হলেন মিশ্র, ফররুখ আহমেদ হলেন অবিমিশ্র। তার মধ্যে কোনো ভেজাল নাই, মিশন নাই। সেই জন্য তিনি বলতে পারেন, তবে তুমি জাগো কখন সকালে ঝরেছে হাসনা হেনা, এখনো তোমার ঘুম ভাঙলো না তবু তুমি জাগলে না। আজকে ওমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা করে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। এইখানে দেখেন যে উষর রাতের অনাবিল মাঠে ফসল ফলাবে যারা, দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিছে সর্বহারা। শব্দটা খুব কোট আনকোট সর্বহারা শব্দটার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। তো ফররুখ আসলে মূলত ছিলেন প্রকৃতির উপহার। আমি মনে করি যে ফররুখ যে শুধু পাকিস্তান আন্দোলনের জন্য জন্ম নিয়েছেন তা না, তিনি ছিলেন প্রকৃতির গড গিফটেড একটা। কীরকম? রবীন্দ্রনাথ অফ হয়ে গেলেন 1941 সালে, বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বলতম সূর্যটা হারিয়ে গেল। 42 সালে নজরুল নির্বাক হয়ে গেলেন। পরে যে কটা দিন তিনি বেঁচে ছিলেন এগুলো বেঁচে থাকা বলে না। একটা লাশ অন্য লাশের সাথে এই লাশটার পার্থক্য হলে ভিতরে শ্বাস প্রশ্বাস যাতায়াত করে। বাট নজরুল তো ডেড বডি ছিলেন, একটা লিভিং মানে ডেড বডি। আর সাত সাগরের মাঝি বেরোলো তাই 41, 42, 43 সালে বেরোলো সাত সাগরের মাঝি কবিতা। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। অসাধারণ পুলকিতে বাংলা সাহিত্য সেদিন কি করেছিল আমি মনে করি গা শিহরিত হয় যে বলার স্টাইলটা, শুরুটাই তো মানে ব্যঞ্জনাময়। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। বলেন আপনার শিহরিত হয় না আত্মাটা? তাই তো আমরা 15 বছরের জগদ্দল পাথরের বাইরে বাড়িয়ে এসে কথা বলতে পারতেছি। হো, আমার কাজের মেয়ে কয় খালাম্মা এত যে শান্তি, তবে তোর কিসের শান্তি? কয় কি কোন এই বেটিকে দেখলেই টেলিভিশনে দেখলেই মেজাজ খারাপ হয়ে যেত, ওইটারে আর টেলিভিশনে দেখা লাগে না, আল্লাহ বাঁচাইছে। তো সাত সাগরের মাঝে বই আকারে বেরোলো কবে? 1944 সালে। আপনি দেখেন যে রবীন্দ্রনাথ নজরুল গ্যাপ কিন্তু ইয়ে হওয়ার আগে ফররুখ আবির্ভাব হয়ে গেছে। ফররুখের কালটা কি? ফররুখের কালটা হলো প্রথম মহাযুদ্ধ তো দ্বিতীয় মহাযুদ্ধ, মাঝখানে পৃথিবীর কন্ডিশনটা কি তখনকার?
বিপর্যস্ত পৃথিবী, সভ্যতা ধ্বংসের কিনারে, অন্যায়, অমানবিকতা, মৃত্যু, হানাহানি, নৈরাজ্য, যুদ্ধ, বিচলিত জীবন, মূল্যবোধ ধসে পড়েছে, বিভীষিকাময়, অবিশ্বাস এসে দানা বেঁধেছে। তাহলে কি এই হাহাকার থেকে আমরা বেরোতে পারবো না? এইরকম সময়ে রবীন্দ্রনাথ জীবন থেকে পিছিয়ে আধ্যাত্মিকতা ডুবে গেছেন, মরমীয় তন্ত্রে। দোষ দিচ্ছি না, আমি বলছি যে বাস্তবতাটা কি। নজরুল 30-এর পরে মূলত কবিতাতে সেরকম ভাবে আসলে ছিলেন না। 30-এর পর থেকে 40 সাল পর্যন্ত যে নজরুল, সঙ্গীতের নজরুল, তিনি সঙ্গীতে ডুবে গেছেন। এখানে কথা আছে যে সঙ্গীতে যদি তিনি না ডুবতেন তাহলে এই অবিস্মরণীয় সঙ্গীতগুলো আমরা কোথায় পেতাম? কাজে একটা অভয় আরেকটা তো জ্বলে ওঠে, তো সেইটা। আর 30-এর কবিরা যাদের কোনো দায় নাই, দায়িত্ব নাই, দেশপ্রেম নাই, মানুষ নাই, মাটি নাই, ধুলা নাই, কাদা নাই, বেকারত্ব নাই, পরাধীনতা নাই, স্বাধীনতা নিয়ে কোনো কথা নাই, আহা উহু কিচ্ছু নাই, ওনারা ইংরেজ সাজার জন্য উন্মাদ, বাংরেজ হব। ইউরোপ থেকে ধুলা বালু ছাই ভস্য এগুলো আইনা গায়ে মাইখা ইংরেজ সাজছে, তো তারা ওইটার মধ্যে শান্তি পেয়েছে। জীবনানন্দ দাসকে একটু ব্রাকেটে বাদ দিয়ে বলছি আর কি। এরকম অবস্থায় জসিমউদ্দিন হতাশে কি বললেন? চলো গ্রামে ফিরে চলো, কোলাহলের দরকার নেই, চলো তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায়, ওখানে চলো আমার বাড়ি যাইয়ে ভ্রমর বসতে দেব পীরা, জলপান যে করতে দেব শালি ধানের চিরা, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এখন আমাদের পোত পাকা বুদ্ধিজীবীরা বলে এগুলো কি লেখা? তাহলে এতে আপনি কি ভাবলেন? আমাদের কিছু যায় আসে না, বাংলাদেশের মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করেছে। আপনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের জনগণ। এরা তো জনগণের ভাষায় কথা বলেছে। এইটা আপনার পছন্দ নাও হতে পারে, না হলে কি করা যাবে, দুর্ভোগ আমাদের। তো তারপরে এইরকম অবস্থায় আমাদের মার্ক্সবাদীরা, বিশেষ করে সমর সেন, আমি খুব রেসপেক্ট করি তাকে, মারাত্মক, এত আপসীন ব্যক্তি আমি খুব কম দেখছি সাহিত্যে। সুভাষ, সুকান্ত, গোলাম কুদ্দুস, তারা মার্ক্সবাদের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। যে এই দলের ফররুগও ছিলেন, তিনি মার্ক্সবাদ আশ্রয় নিয়ে মার্ক্সবাদের মাধ্যমে এই শোষণ, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে শ্রেণীহীন সমাজ, সম্পদের সুষম বন্টন, আর আল মাহমুদের সেই কথাটা, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, এই স্বপ্ন, এগুলো নিয়ে তারা গেছিলেন। এরকম অবস্থায় কিছুদিনের মধ্যে ফররুখ কি করলেন? মানব রচিত সকল বাদ মতবাদের উপর থেকে আস্থা হারাই ফেললেন। এটাও তো তার চিন্তার একটা রেভলিউশন আসছে, বিপ্লব। খালি যে পাকিস্তান তা তো না, বিশ্বাসের দিকে ফিরিয়ে নিতে চাইলেন তিনি সবাইকে। তিনি বলেন যে বিশ্বাসের কাছে ঘিরে চলো, এগিয়ে যাওয়ার বার্তা শোনালেন। মানব মুক্তির মতবাদ হিসেবে বেছে নিলেন ইসলামকে। মাথায় রাখতে হবে, ফররুখের ইসলাম কিন্তু হুরফরের ইসলাম না। ফররুখের ইসলাম কিন্তু সোয়াব কত কামাইছেন, আজকে সুটকেসে কত টন রাখছেন, এইসব কিন্তু ফররুখ ধার ধারতেন না। ফররুখের ইসলাম হলো সমাজ পরিবর্তনের ইসলাম, শোষণ মুক্ত জীবন, আবুজর গিফারি। ফররুখের ইসলাম মৌলানা ভাসানীর সাথে সাংঘাতিক মিলে যায়। মৌলানা ভাসানী 60-এর দশকে বামপন্থীদের বলেছিলেন যে বাবারা, খালি সমাজতন্ত্র বা কমিউনিজম দিয়ে দেশের মানুষটি কাছে যেতে পারবে না, এর সাথে ধর্ম বিশ্বাসটাকে লাগাও। অতএব তিনি স্লোগান তুললেন ইসলামী সমাজতন্ত্র। এই ইসলামী সমাজতন্ত্রের জন্য বামরাও তার ত্যাগ করলো, মৌলভী সাহেবরাও ত্যাগ করলো। মৌলভী সাহেবরা মনে করলো এটা নতুন ফাঁদ, আমাদের ইমান নষ্ট করার একটা চক্রান্ত, ইসলামের সমাজতন্ত্র লাগাইছে। আবার বামরা মনে করলো যে আরে শালা আমাদের গাড়ি দিয়ে নামাজ পড়াইতে চায়, নইলে ইনি ইসলাম লাগাইছে কেন? মানে হরিবোল একটা সিজন, অগভীরতা, চিন্তার অগভীরতা, দৈন্য দশা ইত্যাদি আমাদের জগৎকে কুরে কুরে খেয়েছে। তো যাই, মৌলানা ভাসানীর ইসলাম যেমন ছিল রবুবিয়াত, হক্কুলেবাদ, যেটাকে বলা হয় পালনবাদ, এই পালনবাদের সাথে ফররুখের আসলে ফররুখ তাই। সেই সময়কার পৃথিবীতে যদি বাংলায় অন্য কোনো সম্প্রদায় শোষিত বঞ্চিত হতেন, আমি হলপ করে বলতে পারি ফররুখ তাদের পাশে দাঁড়াতেন। কিন্তু তখনকার বাংলায় সবচেয়ে নির্যাতিত হয়েছে মুসলমান সম্প্রদায়। জমিদারিগুলো সব মুসলমান। যেমন আমাদের সমস্যাটা কোথায়? জমিদারিগুলো বাংলা, পূর্ব বাংলায়, কিন্তু শান্তিনিকেতন তৈরি হয় পশ্চিম বাংলায়। এই সমস্যা তো আমরা ভুগেছি। তো ফররুখ সেই সময় মজলুমের পাশেই ছিলেন, এখনো আছেন, এখনো থাকবেন।